স্টোরির শুরুতেই ন্যারেটর আমাদের জানায় মেনল্যান্ডের ইম্পেরিয়াল মার্শিয়াল আর্ট এক লেজেন্ড ট্রান্সমিট করেছে যার নাম ক্যাটালগ অফ 9 ইনকেভ রেসিপিস, যা লিখেছেন প্রাচীন ম্যাজিক এম্পেরার, যিনি তার জীবনের সেরা সব স্টাডি রেকর্ড করেছিলেন। সেই প্রাচীন ডেভিল কিং এই কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী। তার সমস্ত জ্ঞানই এক বইয়ে সংকলিত ছিল, যা পরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বুক অফ 9 সিক্রেটস। এই বইটা প্র্যাকটিস করলে তুমি পেতে পারবে হেভেন অ্যান্ড আর্থ রেলম, মানে স্বর্গলোক আর পৃথিবীর শক্তি তোমার হাতের মুঠোয়। এখন সেই বইটা ম্যাজিক এম্পেরারের হাতে। তারপর আমরা দেখি একজন লোক সিংহাসনে বসে আছে। সে আমাদের মেন ক্যারেক্টার, ম্যাজিক এম্পেরার জাও ইফান। ন্যারেটার আবার বলে, এই তথ্য লিক হয়ে গেছে, আর সেই কারণেই সে এখন সব মার্শিয়াল আর্টস এক্সপার্টদের টার্গেট। তারপর দেখতে পাই এক উড়ন্ত প্যালেস। অসংখ্য কাল্টিভেটর তাদের সোর্ডসের ওপর দাঁড়িয়ে দল বেঁধে সেই প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছে। প্যালেসের ভিতরে এক ছেলে দৌড়ে এসে জাও ইফানের কাছে হাঁটু গিরে বসে বলে, মাই লর্ড, এটা ভালো নয়, মাউন্টেন ট্রুপসকে ফাঁদে ফেলা হয়েছে, সবাই মারা গিয়েছে। আমরা তখন জানতে পারি ওই ছেলের নাম জাও চাং, জাও ইফানের ডিসাইপল। সে আরও বলে, আই অ্যাম ওয়ারিড, 7 এম্পেরার্স শীঘ্রই এখানে আসবে। জাও ইফান শান্ত স্বরে বলেন, ডোন্ট প্যানিক, 7 এম্পেরার্সও আমার শক্তির কাছে কিছু না। তারা আমার ট্রুপসকে হারাতে পেরেছে, এটা অবাক করার মতো। চল তাদের দেখে আসি। জাও ইফান প্যালেস থেকে বের হয়ে সামনে তাকালেন। হাজার হাজার কাল্টিভেটর দল বেঁধে দাঁড়িয়ে চিৎকার করছে, ম্যাজিক এম্পেরার, বুকটা হাতে দাও। জাও ইফান তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, এরা কি এক ধরনের পোকা মাকড়, আমার সাথে লড়াই করার সাহস করে? বলতে বলতে তার পা আস্তে আস্তে মাটির থেকে উঠে যেতে লাগল। একজন কাল্টিভেটর চিৎকার করে বলল, সাবধান, সে আসছে। জাও ইফান লাইটনিংয়ের মতো গতিতে এগোতে লাগলেন। যাদের সামনে আসছেন সবাই মারলেন। কেউ চিৎকার করল, ম্যাজিক এম্পেরার জাও ইফান, তোমাকে ছাড়া দেব না। জাও ইফান হাসতে হাসতে বললেন, ও হা হা, অবশেষে এসেছ। তার পাশে দাঁড়িয়েছিল তার ডিসাইপল। জাও ইফান বললেন, 7 এম্পেরার্স। 7 এম্পেরার্সের একজন বলল, বুক অফ 9 সিক্রেটস হাতে দাও, তোমার জীবন বাঁচাবো। জাও ইফান বলেন, তোমরা মিলেও আমাকে হারাতে পারবে না, কেন এত ঝামেলা, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? আরেকজন এম্পেরার প্রশ্ন করল, তুমি কি তোমার অবস্থা জানো? তুমি স্যাংচুয়ারির শত্রু। তুমি ভাবছ স্যাংচুয়ারিতে তোমার চাইতে কেউ শক্তিশালী নেই? আরেকজন বলল, ওই বইটা হলো এনশিয়েন্ট এম্পেরারের রেলিক, হোলি ল্যান্ডের নামে। এই কথা শুনে জাওচাং দ্রুত বলল, মাই লর্ড, এটা ভালো নয়, ও হলো হোলি ল্যান্ডের সবচেয়ে শক্তিশালী এম্পেরার। জাও ইফান ক্রোধে ফুঁসতে ফুঁসতে বললেন, হোলি ল্যান্ডের শত্রু হোক, আমি ওদের সবাই ধ্বংস করব। হঠাৎ একটি সোর্ড জাও ইফানের বুকের মাঝে ঢুকে যায়, আর তিনি অবাক। জাওচাং বলে, মাই লর্ড, এবার ছেড়ে দাও, তোমার বেলা শেষ। জাও ইফান অবাক হয়ে পিছনে ফিরে তার ডিসাইপেলের দিকে তাকিয়ে বলেন, তুমি বিশ্বাসঘাতক, তুমি কি বুক অফ 9 সিক্রেটস আর মাউন্টেন ট্রুপসের সব তথ্য লিক করেছ, জাও চাং? জাও ইফান আরও বলেন, তোমাকে ছোট থেকেই তুলেছি, শিখিয়েছি, কেন আমাকে এভাবে বিশ্বাসঘাতকতা করলি? জাও চাং ক্রিপি হাসি দিয়ে বলল, মাই লর্ড, তুমি আমার মাস্টার ঠিক, কিন্তু তুমি বুক অফ 9 সিক্রেটস একা ব্যবহার করতে পারো না। আমাকে তো ওই বই পড়তে দাওনি, মনে করেছিলে আমি চোর। রাগে ফুঁসতে ফুঁসতে জাও ইফান বলেন, এই কারণেই তুমি বিশ্বাসঘাতকতা করেছ? জাও চাং সোর্ডটা জাও ইফানের শরীর থেকে বার করে বলল, যাই বলো, আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু এখন বুঝে রেখো, তুমি পালাতে পারবে না মাই লর্ড। মনে আছে তুমি আমায় এইটা শিখিয়েছিলে। এই অথায় জাও ইফান একটা ঠান্ডা হাসি দিলেন। জাও চ্যাং, ছোট থেকে আমি তোমায় শিখিয়েছি, কিন্তু তুমি এতই চিন্তিত আর সংকীর্ণ মনা যে এই জগতে বিশ্বাস করার মতো কেউ তোমার নেই। তারপর সে পাগলের মতো হাসতে হাসতে বলল, দারুণ, এখন আমি বুক অফ 9 সিক্রেটস নিজেকেই সঙ্গে নিয়ে ধ্বংস করব, যেন কেউ পায় না। 7 এম্পারার্স সবাই একসাথে চিৎকার করল, এটা খারাপ, সে নিজেকে ধ্বংস করতে চায়। তারপর আমরা দেখি জাও ইফান নিজেকে ধ্বংস করল, চারদিকে বিস্তৃত আলোর ছটা ছড়িয়ে পড়ল। সিন বদলে গেল, আকাশে এক আত্মা উঠছে, নিচে জঙ্গলের মধ্যে অনেক লোক মৃত পড়ে আছে, কেউ কেউ মারা গেছে। তাদের মধ্যে একটি ছেলের দেহ হয়তো মৃত্যুর খুব কাছাকাছি। আকাশে ওরা আত্মা সেই ছেলের শরীরে প্রবেশ করল। এটাই আমাদের মেন চরিত্র।
জাও ইয়েফানের আত্মা যখন ওই ছেলের শরীরে ঢুকে গেল তখন তার চোখ খুলল, হাত পা নেড়েচেড়ে বলল, দিস ইজ মাই বডি নাও। আমি ভাবতেও পারিনি এই ছেলের শরীরে পুনর্জন্ম পাব। হঠাৎ পেছন থেকে আওয়াজ পেয়ে সে ঘুরে দেখল, ঘাসের আড়াল থেকে 2 চোখ তার দিকে তাকিয়ে আছে। আমরা দেখি 2টা ডিমনিক বিস্ট যারা জাও ইফানের দিকে ধেয়ে আসছে। জাও ইফান হতবাক, বুঝতে পারল সে একাই জঙ্গলের মধ্যে পড়ে আছে। হঠাৎ তার পাশের আহত একজন লোককে দেখতে পায়। লোকটি জাও ইফানের দিকে তাকিয়ে কষ্ট করে বলে, আহ জো ফান, প্লিজ সেভ মি। এই কথা শুনে জাও ইফান মনে মনে বলল, এটা অবশ্যই ওই ছেলেটার পরিচিত কেউ। ভালো, তার পাওয়ার সেকেন্ড লেয়ারে আছে, এটা কাজে লাগানো যাবে। আমি তার পাওয়ার অ্যাবজর্ব করব। হঠাৎ জাও ইউফান লোকটার মুখের ওপর শক্ত করে হাত রাখে। সে হতভম্ব হয়ে উঠে কাঁপতে কাঁপতে বলে, তুমি এটা কি করছো আমার সাথে? তখন সে জাও ইউফানের চোখের দিকে ভালো করে তাকায় আর আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, তুমি জুওফান না? তুই কে? জাও ইউফান চোখে এক ভয়ঙ্কর ডিমনিক ঝলক নিয়ে ধীরে ধীরে বলে, তুই ঠিকই ধরেছিস, আমি জুওফান না, আমি হচ্ছি ম্যাজিক এম্পেরার জাও ইফান। তারপর সে লোকটার মুখে হাত রেখে ঠান্ডা স্বরে বলে ওঠে, 9 সিক্রেট টেকনিক, ড্রেন টাচ। হঠাৎ এক হৃদয় বিদারক আর্তনাদ ভেসে আসে। লোকটার আত্মা আর শক্তি ধীরে ধীরে জাও ইফানের মধ্যে টেনে নেওয়া হচ্ছিল। এভাবেই ভয়াল এক রাত শেষ হয়। নতুন দিনের আলোয় দেখা যায় জাও ইফান মাটিতে বসে কাল্টিভেট করছে, চোখ বন্ধ, দেহ ধীর আর ঠোঁটে একাগ্রতায় ভরা উচ্চারণ। বুক অফ 9 সিক্রেটসে লেখা আছে, ড্রেন টাচ। এটা হলো ডেভিল কাল্টিভেশনের সবচেয়ে হাইয়েস্ট টেকনিক। এই আর্ট আত্মা আর শক্তি টেনে নিজের ভিতর নেয়ার ক্ষমতা রাখে, কিন্তু একে পুরোপুরি ব্যবহার করতে হলে পরিশ্রম করে আত্মার অবচেতনতা পর্যন্ত পৌঁছাতে হয়, না হলে রিজেকশন হবে। পাশেই পড়েছিল মৃতদেহটা, পুরো শক্তি শুষে নেওয়া হয়েছে। জোইফান ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে, তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, প্রথমে পাওয়ার জাগিয়ে তুলতে হয়, তারপর অ্যাবসর্ব করা যায় পুরোপুরি। ওই মৃতদেহটা সে একটা আগুন ছুঁড়ে জ্বালিয়ে ফেলে, আর তার গায়ে যে কাপড় ছিল সেটা খুলে নিয়ে নিজের গলায় জড়িয়ে নেয়। তারপরে সে নিজের হাতের তালুতে লাইটনিং জেনারেট করে নিয়ে বলে ওঠে, সকাল হয়ে গেছে, ভাবিনি এত শক্তি অ্যাবসর্ব করতে একটা রাতই লাগবে। এক চিৎকারে সে সেই লাইটনিং পাথরের দিকে ছুঁড়ে মারে। পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এমনকি পেছনের গাছটাও ছিঁড়ে পড়ে যায়। ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে আসে একটা ফিগার, একটা শরীর, যার পুরোটা বিদ্যুতে মোড়া। সে আর কেউ নয়, জো ইফান, ম্যাজিক এম্পারার। সে দাঁড়িয়ে দাঁড়িয়েই নিজের চোখে শয়তানের হাসি ফুটিয়ে বলে ওঠে, এম্পারার অফ সোয়ার্ড, জুও চেং, তুই অপেক্ষা কর, আমি আসছি। তারপর সে গর্জন করে ওঠে, যেদিন আমি হোলি ল্যান্ডে ফিরব সেদিনই হবে তোমাদের শেষ দিন। গাছ থেকে গাছে জাম্প করতে করতে সে বলে উঠল, এই শরীরটা আমি 0 থেকে 5th লেয়ার পর্যন্ত রিকভার করেছি। হোলি ল্যান্ডে ফিরতে হয়তো অনেক সময় লেগে যাবে। হঠাৎ একটা শব্দ শুনে থেমে যায় সে। একটা গাছের ডাল থেকে নিচে তাকিয়ে চুপি চুপি বলে ওঠে, ওইদিকে কিছু হচ্ছে। সে দেখল একদল লোক কিছু মানুষকে ঘিরে রেখেছে। কেউ একজন চিৎকার করে বলছে, সান ফ্যামিলি, তোমরা বিশ্বাসঘাতক, আমাদের ধোঁকা দিয়েছ। এই কথাগুলো যিনি বললেন তিনি হলেন পং টংলিং, লুও ফ্যামিলির হেড গার্ডিয়ান। অন্যদিকে দাঁড়িয়ে থাকা লোকটার মাথায় ছিল একটা নীল টুপি। সে বলল, পং টংলিং, আমি তোমায় অনেকবার বলেছি, এখনকার পরিস্থিতি বুঝে চলো, আমরা তো বহু বছর একসাথে কাজ করেছি। সে হল সান গুয়ানজিয়া, লুও ফ্যামিলির এক সময়কার দাস। এই মুহূর্তে লুও ফ্যামিলির ইয়াং মাস্টার এগিয়ে এসে গর্জে উঠল, সান গুয়ানজিয়া, হুই লংজাং আমাদের লুও ফ্যামিলির উত্তরাধিকার মার্শিয়াল আর্ট, তুমি এটা কেড়ে নিতে পারো না। তখন পাশে দাঁড়ানো ইয়াং মিস বলে উঠল, আমরা মরেও এটা তোমাদের দেব না। ইয়াং মাস্টার বলল, সিস্টার, তুমি থামাও না, আমি এই বিশ্বাসঘাতকদের আজ শেষ করে দেব। জোইফান এক গাছের ডালে বসে সব দেখছিল আর মনের মধ্যে মনে মনে বলল, আহা, তাই তো, লুও ফ্যামিলি ঝামেলায় পড়েছে। তাদের সাথে নিশ্চয়ই ব্যান্ডিটসের লড়াই চলছে। ব্যান্ডিটস আর লুও ফ্যামিলি, এই নাম শুনে কেন জানি কেমন একটা অনুভূতি হচ্ছে। তার চোখ একটু সরু হয়ে আসে।
এই ফ্যামিলির সাথে আমার কিছু সম্পর্ক আছে নাকি? উফ, থাক, এখান থেকে চলে যাওয়াই ভালো। এই বলেই সে জাম্প করে চলে যাচ্ছিল। হঠাৎ তার বুকের বাম পাশে এক অদ্ভুত ব্যথা অনুভব হয়। সে মাটিতে পড়ে যায়, বুক চেপে ধরে। এই আমার সাথে কি হচ্ছে? হঠাৎ তার চোখে এক বিশ্বাস করবি হিংস্র দৃষ্টি আসে। সে তার সোয়ার্ডটা হাতে তুলে নেয় আর তৎক্ষণাৎ পেছনে ঘুরে দাঁড়ায়, যেন কেউ তাকে আক্রমণ করতে আসছে, আর সে প্রস্তুত শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাওয়ার জন্য। এক মুহূর্তে যেন সমস্ত আকাশ ভরা বজ্রপাত তার বুকের মাঝখানে নেমে আসে। যন্ত্রণায় ছেলেটার মুখ কুঁচকে যায়। হাঁপাতে হাঁপাতে সে কুয়াশায় ঢাকা জঙ্গলের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়ে। আঘাত লাগছে, এতটা যন্ত্রণা! সে থরথর করে কাঁপে। তার বুক যেন কেউ ছিঁড়ে ফেলছে। অদ্ভুত, এত যন্ত্রণা কেন? এটা কি আমার কাল্টিভেশনের ফল? নিজেকে জোর করে ধ্যানের মধ্যে ঠেলে দেয় সে। এই শরীরটা যুবকের হলেও মনে সে একজন রাজা, ম্যাজিক এম্পেরার, জুয়াফান। শান্তভাবে নিজের শরীর পরীক্ষা করতে থাকে। হৃদস্পন্দন ঠিকঠাক, মেরিডিয়ান্স সব নর্মাল, নিঃশ্বাস স্বাভাবিক। তবুও কেন এত যন্ত্রণা? শরীরে কিছুই তো নেই। সে এক মুহূর্তের জন্য ভেঙে পড়ে। তাহলে কি এই শরীরটা কাল্টিভেশনের জন্য উপযুক্ত না? এই ছেলেটা কি একেবারে ট্র্যাশ ছিল? ঠিক সেই সময় চোখ দুটোতে হালকা পার্পল গ্লো জ্বলে ওঠে, আর কিছু একটা যেন মনে পড়ে যায়। এটা কি? সে ফিসফিস করে। তার অনুভূতি বাইরের দিকে প্রসারিত করে, আর দেখে একদল লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছিল এক তরুণী, মৃদু মুখ, দুঃখ ভরা চোখ, মিস লুও। ঠিক তার মুখের দিকে তাকাতেই যন্ত্রণাটা অদৃশ্য হয়ে যায়। এক সেকেন্ড আগেও যা মনে হচ্ছিল মৃত্যুর সমান, এখন এক ফোঁটা ব্যথাও নেই। ঠিকই বুঝেছি, তার ঠোঁট থেকে গর্জন ভেসে আসে। মিস লুওকে দেখার পরই ব্যথা মিলিয়ে গেল, আর ওদের থেকে দূরে গেলেই আবার যন্ত্রণা ফিরে আসে। এটা কোনো শরীরের সমস্যা না, এটা তো হার্ট ম্যাজিক। একটা অভিশাপ, একটা স্পিরিচুয়াল কার্স, যা তাকে বেঁধে রেখেছে ওই তরুণীর সাথে। একজন কাল্টিভেটরের জন্য এর থেকে বাজে কিছু হতে পারে না। এ যেন নিজের আত্মাকে কারো কাছে বন্ধক রাখা। তিনি চোখ বন্ধ করে ডুবে গেলেন এই শরীরের পুরনো আত্মা, শাফানের স্মৃতির ভেতর। চোখের সামনে ভেসে উঠল এক করুণ স্মৃতি। এক দয়ালু পরিবারের প্রধান বলছেন, তোর বাবা লুও পরিবারকে বাঁচাতে জীবন দিয়েছে, তোকে আমরা অবহেলা করব না। মিস লুও হাত বাড়িয়ে বলছে, ও আমাদের লুও ফ্যামিলির একজন। ছোট্ট শাফান কাপা কাপা হাতে বলছে, আমি কঠোর পরিশ্রম করব, শক্তিশালী হব, যাতে আমি মিস আর এই পরিবারকে রক্ষা করতে পারি। তারপর স্মৃতি অন্ধকার হয়ে যায়। ডাকাতদের হামলা, আগুন, কান্না, রক্ত। শাফান রক্তে ভেজা মুখে মিস লুওকে বলছে, তুমি পালাও, আমি আর পারছি না। শেষ মুহূর্তে একটাই ভাবনা তার মাথায় ছিল, আমি কেন এত দুর্বল? আমি তো কাউকে রক্ষা করতে পারি না। জুওফান ধাক্কা খায় এই স্মৃতিতে। একটা নিঃশ্বাস এসে বলে ফেলে, এই বাচ্চাটা নিজের প্রাণ দিয়ে মিস লুওকে ভালোবেসেছিল, আর সেই অনুভবই পরিণত হয়েছে হার্ট ম্যাজিকে। তাই যদি আমি তার বিরুদ্ধে যাই, এই শরীর নিজেই যন্ত্রণা দিয়ে থামিয়ে দেবে। তার চোখ লাল হয়ে ওঠে। তাহলে আমি কি জীবনের শেষ দিন পর্যন্ত কারো দাস হয়ে থাকব? এমন জীবন চাই না। আমি তো ম্যাজিক এম্পেরর। এক ঘুষিতে পাশে থাকা গাছটা কেঁপে ওঠে, বাকল ভেঙে ছিঁড়ে পড়ে যায়। ঠিক তখনই সামনে একটা শোরগোল। সেই মেয়েটাই মিস লুও, আর তার ছোট ভাই আটকে গেছে কিছু লোকের মধ্যে। তাদের সামনে দাঁড়িয়ে আছে সান গুয়ানজিয়া, মুখে বিশ্বাসঘাতকতার ছায়া। জুওফান গভীর নিঃশ্বাস নিয়ে জঙ্গলের ছায়া থেকে বেরিয়ে আসে। মিস, সে বলে ঠান্ডা গলায়, স্পিরিট মার্শাল আর্টস তাদের দিয়ে দিলেই বা ক্ষতি কি? সকলের চোখ বিস্ফারিত। শাফান, মিস লুও কেঁপে ওঠে বলে। ডাকাতরা হেসে ওঠে, ওরে বাবা, কে আবার এসে পড়ল? হা হা, শোনা যাচ্ছে লুও ফ্যামিলিতে এই ছেলে 15 বছর ধরে দাস। কিন্তু জুওফান নির্বিকার। তবে সে জানে সান গুয়ানজিয়া 7th লেয়ারে, তাদের মাঝে সবচেয়ে দুর্বল 6th লেয়ারে। এই লড়াই জীবন মৃত্যুর। জুওফান, ওসব বকবক বন্ধ করো, তাড়াতাড়ি চলে যা, মিস লুও চেঁচিয়ে বলে। সান গুয়ানজিয়া ঠোঁট বেঁকিয়ে হেসে বলে, হা হা, এমন বিপদেও মিস তোকে বাঁচাতে চায়, কিন্তু আজ তা সম্ভব না, ওকে আগে শেষ কর। ঠিক আছে। পাশ থেকে একজন পেশিবহুল ডাকাত হেসে উঠে এগিয়ে আসে। তুই মরেই গেছিস শুয়োর। সে ছুটে আসে, ঘুষি ছুড়ে দেয়।
কিন্তু জুওফান কেবল একটু হেসে পা ঘুরিয়ে দাঁড়াল। ঘুষিটা কানে এসে ছুটে গেল। একই সঙ্গে তার হাত সপাটে ছুঁয়ে যায় ওই যোদ্ধার কোমরের তলোয়ার। সিংঘা একটা আলো ঝলসে ওঠে, তারপর রক্তের ছিটে। পুরো ক্লিয়ারিং নিস্তব্ধ। ডাকাতের চোখ বিস্ফারিত। তলোয়ার তার শরীর ভেদ করেছে। কি করে সম্ভব? কেউ একজন ফিস করে। জুওফান এক পলক মিস লুও আর তার ভাইয়ের দিকে তাকিয়ে ভাবে, আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তাদের রক্ষা করতেই হবে। তারপর একটা ঝাঁপে মিস লুও আর তার ভাইকে তুলে নেয় কোলে। একসাথে এক লাফে জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। ধুর, ওই ছেলেটা পালিয়ে গেল, সবাই তাড়া করো। সান গোয়ানজিয়া রাগে কাঁপতে কাঁপতে বলে, ওই হারামজাদা আমার সব প্ল্যান নষ্ট করে দিল। তাকে ধরতে পারলে আমি তার হাড় পর্যন্ত গুঁড়িয়ে দেব। কিন্তু ততক্ষণে জুওফান ছায়ার মতো মিলিয়ে গেছে গাছের মাঝে। কাঁধে তার অনিচ্ছায় বয়ে চলেছে এক নতুন দায়িত্ব। রক্তে রাঙা সূর্য অস্তমিত হচ্ছিল। তার শেষ রশ্মিগুলো ছড়িয়ে পড়েছিল এক ঝিম ধরা আকাশে, যেখানে তারা একে একে জ্বলে উঠছিল। ওপরে গাছের ছায়া যেন এক বিশাল অন্ধকার ক্যানভাস, আর ঠিক সেই মুহূর্তেই বাতাসে ছিন্ন ভিন্ন করে উঠল এক করুণ চিৎকার, আমাকে ছাড়ো! তরুণীর কণ্ঠে ছিল আতঙ্ক আর তীব্র আকুতি। তার লম্বা পিচ সোনালি চুল বাতাসে উড়ছিল, আর সে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছিল সেই শক্ত হাত থেকে যেটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। সামনে হাঁটছিল যে লোকটা, তার পিঠ ছিল যেন এক প্রাচীন প্রাচীর, অপরিবর্তনীয়, কঠোর, মুখে এক পুরনো দাগ। আমরা ওদের রেখে আসতে পারি না, তরুণী চিৎকার করে পেছন ফিরে তাকালো, আমাদের ফিরতেই হবে। ছোট ছেলেটি, যে ছিল তার ভাই, গর্জে উঠল রাগে, ফান ঝুও, তুমি একটা অভদ্র দাস, আমাকে আর আমার বোনকে ছাড়ো। কিন্তু ফান ঝুও থামল না। তারপরেও হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। পায়ের নিচে মাটি কেটে গেল যেন। পেছনের ধাক্কায় তরুণী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। কাঁপতে কাঁপতে সে উঠে তাকালো, চোখে জল, ঠোঁটে হাহাকার। আমাদের ফিরে যেতে হবে, ফিসফিস করল সে, তবে গলায় ছিল দৃঢ়তা। গার্ডরা আমাদের জন্য প্রাণ দিচ্ছে, আমরা এভাবে পালাতে পারি না। ফান ঝুও প্রথমবারের মতো পিছনে তাকালো, চোখে ছিল শীতল অভিব্যক্তি, কোনো সহানুভূতি নেই। ফিরে গিয়ে কি করবে? তুমি কি তাদের হারাতে পারবে? এই প্রশ্নে পুরো বাতাসটা স্তব্ধ হয়ে গেল, কোনো জবাব এলো না। ছেলেটিকে কাছে টেনে এনে ফান বলল, চলো, আমাদের পেছনে শত্রু আসছে, তর্কের সময় নেই। ছেলেটা মুখ লাল করে চেঁচিয়ে উঠল, তুমি কেমন দাস? আমার বোনকে তুমি এইভাবে কথা বলছো? এখনই ক্ষমা চাও। ফান ঝুয়োর কপালে এক শিরা ফুলে উঠল, চোখে এক ভয়ানক ঝলক। তুই চাইছিস আমি তোকে পিটাই? ছেলেটা থমকে গেল, মুখে একটু ভয়। তুমি সাহসী পাবে না? একটা বাঁকা হাসি ফুটল ফান ঝুয়োর মুখে। কি একটা কোমল ফুল, মনে মনে বলল সে। ফান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তরুণী দাঁড়িয়ে উঠে ভাইয়ের হাত ধরে টান দিল। ফান বলল, আমি তো শুধু কয়েকটা চড়ই মারতাম, এখন না পালালে এই ছেলেটার প্রাণ যাবে। এই কঠিন কথাগুলোর পর একটু থেমে গিয়ে ফান প্রশ্ন করল, এই এলাকায় কোথাও লুকানোর জায়গা আছে? তরুণী একটু থেমে বলল, সবখানেই চাষের জমি, কিন্তু ব্ল্যাকউইন্ড পর্বতের পশ্চিমে একটা কুয়াশা ঢাকা বন আছে, অনেক ডাকাতও সেখান থেকে ফেরে না। একটা হালকা হাসি ফুটে উঠল ফান ঝুয়োর মুখে। তাহলে সেখানেই যাব, তোমার ভাইকে কোলে নাও, পথ দেখাও। তরুণী মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে বলল মনে মনে, এই লোকটার ঔদ্ধত্যের সীমা নেই, বের হলেই আমি তোমার খবর নেব। বনের ধারে পৌঁছাতেই রাতের আলোয় চাঁদ উঠেছিল, ঝিকঝিকে সাদা আলো ছড়িয়ে পড়েছিল চারপাশে। সামনে ছিল ঘন কুয়াশায় ঢাকা বন, সাদা ধোঁয়া যেন জমে গিয়েছে। এইটাই সেই কুয়াশার বন, তরুণী বলল স্তব্ধ কণ্ঠে। অনেক বছর ধরে এর কুয়াশা কমেনি, একবার ঢুকলে বেরোনো অসম্ভব প্রায়। তার চোখে চিন্তার ছায়া। আমার বাবা বলেছিলেন ব্ল্যাকউইন্ড পর্বতের নেতার শক্তি তার সমতুল্য, কিন্তু এত বছর কোনো দ্বন্দ্ব ছিল না, হঠাৎ করে তারা আমাদের আক্রমণ করল কেন? তার এই ভাবনার মাঝেই ফান ঝুয়োর গলা শোনা গেল। হু, দারুণ জায়গা তো। তার কণ্ঠে একটা অদ্ভুত উচ্ছ্বাস। তরুণী রেগে উঠে বলল, ফান, আমার ভাইকে নিয়ে তুমি বনটায় ঢোকো। ফান চোখ নামিয়ে বলল, এই এলাকা আমার চেনা না, তুমি না থাকলে আমরা কেউই পালাতে পারবো না। তুমি গেলে আমি ছেলেটাকে এখানেই ফেলে যাব, এটা আমার জন্য মূল্যহীন হবে। তার ঠোঁটে আবার এক নিষ্ঠুর হাসি ফুটল, তবে চাইলে এখানেই জে সান আর তার গুন্ডাদের শেষ করে দিতে পারি, কি বলো? তুমি কি পাগল? চমকে উঠল তরুণী। সে টিয়ার 6, আমি মাত্র 3, আর কমান্ডার পাং 4। তুমি তো কিসের চিও ফোকাস করতে পারো না, তুমি কি করবে?
ফান ঝুও হেসে উঠল। আমার চোখে ওরা শুধু সাধারণ মানুষ। সে এক পা এগিয়ে এলো, তার উপস্থিতি পুরো বাতাস বদলে দিল। তোমার সামনে দুইটা পথ, আমার সাথে জুয়া খেলো অথবা ধরা পড়ে মরে যাও। তারপর সে হাত বাড়ালো। তোমার কাছে থাকা সব স্পিরিট স্টোনস আমাকে দাও। লুও পরিবারের শেষ আশা এখন তোমার হাতে। তরুণীর হৃদয় ধক ধক করে উঠল। এক মুহূর্তে তার চোখে ভেসে উঠল পরিবারের ছায়া, ভাইয়ের মুখ, নিজের ভবিষ্যৎ। শেষমেশ সে আংটি খুলে ছুঁড়ে দিল। এইটাই আমার শেষ ভরসা, সে চিৎকার করল, গলা কাঁপছে, চোখে জল জমেছে। তুমি যদি ঠকাও আমি মরেও তোমাকে ছাড়ব না। ফান হাত বন্ধ পড়ল। তুমি আফসোস করবে না, বলল সে, এইখানে থাকো। সে ঢুকে গেল কুয়াশার জঙ্গলে, তার ছায়া মিলিয়ে গেল। আহ! তরুণী ফিসফিস করে বলল, ওর যতটা অভদ্র তার থেকেও অনেক বেশি সাহায্য করেছে আমাদের, আমরা সেটা ভুলতে পারি না। বনের ভেতরে ফান থামল। তার চোখে ভেসে উঠল অদৃশ্য শক্তির রেখা। পূর্বে অ্যাজিওর ড্রাগন, পশ্চিমে হোয়াইট টাইগার, দক্ষিণে ভার্মিলিয়ান বার্ড, উত্তরে ব্ল্যাক টর্টয়েস আর কেন্দ্রে সেই কিরিন। সে দেখল মৃত জীবদের কঙ্কাল, যেগুলো প্রমাণ করে এই স্থানে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে। এটা এক বিশাল ন্যাচারাল ফোর্স ফিল্ড। একটা শিকারীর মতো হিংস্র হাসি ফুটে উঠল স্যানঝুয়োর মুখে। দুঃখের কথা একটাই, সে ফিসফিস করে বলল, কেউ জানেই না এই জায়গাটাকে কিভাবে ব্যবহার করতে হয়। চোখে একরকম উন্মাদ ঝলক। ইভিল স্পিরিটস, কম ফোর্থ। একটা অন্ধকারাচ্ছন্ন উজ্জ্বল আলোতে আংটিটা বিস্ফোরণের মতো চলে উঠল। সবুজ শক্তির রেখা তার বাহুর ওপর উঠে এলো। তার কালো চুলে ছড়িয়ে পড়ল সে শক্তি, যেন আত্মায় ছায়া নেমে এসেছে। তার চোখ জোড়া জ্বলে উঠল অদ্ভুত সবুজ আলোয়। কমেন্স! তার চিৎকারে যেন আকাশ কেঁপে উঠল। বুম! মাটির বুক ফেটে চৌচির হয়ে গেল। তার চারপাশ থেকে ছড়িয়ে পড়তে লাগল ফাটল, যেন জ্যামিতিক জাল। হলুদ আর কালো শক্তির রেখা ওই ফাটলগুলোর ভেতর দিয়ে উঠে আসছে, আর পুরো বন যেন এক বিভীষিকাময় রূপ নিচ্ছে। দেখো দিদি! একটা উচ্ছ্বসিত কণ্ঠ ছিঁড়ে ফেলল বনের নিস্তব্ধতা। ছোট ছেলেটা, লেডি লুয়োর ছোট ভাই, উত্তেজনায় কাঁপতে কাঁপতে সামনে আঙুল তুলল। তার চোখ জোড়া হালকা অ্যাম্বার রং জলজল করছে আবিষ্কারের আনন্দে। লেডি লুয়ো পিছিয়ে তাকাল। তার নিজের চোখ একই সোনালি উষ্ণতায় ভরা, বিস্ময় বড় হয়ে গেল। মেঘ কেটে গেছে। এক ফোঁটা ঘাম টপ করে গড়িয়ে পড়ল কপাল বেয়ে। সেই ঘন কুয়াশা, যেটা এতক্ষণ ধরে তাদের পথকে বিভ্রান্ত করে রেখেছিল, নিঃশব্দে মিলিয়ে গেছে, যেন কোনোদিন ছিলই না। ফুফ! একটা হালকা শ্বাস ফেলে দিল সে। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শাস্তির রূপ নিল সন্দেহে। সে হঠাৎ ঘুরে দাঁড়াল পাশের মানুষটার দিকে। চোখে সন্দেহ, গলায় কঠোরতা। ফ্যান, এটা কি হলো? তুমি করেছ এটা? ফ্যান জুও তার চুপচাপ, সর্বদা বিনয়ী সার্ভেন্ট লেডি লুয়োর দিকে শান্ত চোখে তাকাল। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক স্বাভাবিকতা। এটা একটা ডার্ক সিজিল মাত্র, এমন কিছু না। লেডি লুয়ো প্রায় চিৎকার করে উঠল। কি? সিজিল ম্যাজিক? তার মাথায় যেন ঝড় বয়ে গেল। চোখ ঘুরে গেল পেছনের পথের দিকে, যেটা এতক্ষণ তাদের পালানোর রাস্তা ভেবে দেখছিল, এখন তা আর রাস্তা নয়, বরং এক নিখুঁত ফাঁদ। সিজিল ম্যাজিক, মার্শিয়াল আর্ট থেকেও দামি, রাজ পরিবার ছাড়া কেউ জানে না। এমনকি নিচু পর্যায়ের একটা সিজিলের দাম পড়ে লাখ লাখ স্পিরিট স্টোনস। আর সেই শিল্পকে এই ছেলেটা হেলাফেলায় ব্যবহার করল। তার চোখ ফের ফ্যানের ওপর। যে মানুষটাকে সে চেনে ভেবেছিল, সে কি আদৌ চেনা? ফ্যান, সে গলায় ধরা স্বর নিয়ে বলল, তুমি কিভাবে? ফ্যান কেবল হাত তুলে থামিয়ে দিল ওকে। এখন ওসব নিয়ে ভাবো না, সে বলল শান্ত গলায়। আমি ওটা আগেই লাগিয়ে দিয়েছি, এখন শুধু তোমাকে ইনক্যান্টেশনটা শেখাতে হবে। সে সামনের দিকে ইশারা করল। তারপর শুধু সময়ের অপেক্ষা, কখন ওরা ফাঁদে পা দেবে। লেডি লুয়ো ফ্যানের পেছনে তাকিয়ে রইল চুপ করে। চোখে বিস্ময় আর ভয়। তার দাসখানিক সহচর আসলে এক গোপন শক্তির অধিকারী। ড্যাশ! সেই রাত। আকাশে পূর্ণিমা চাঁদ ঝুলে আছে। জ্যোৎস্নায় স্নান করছে পুরো মিস্টি ফরেস্ট। ঘন ছায়ার আড়াল থেকে হঠাৎ বেরিয়ে এলো এক গুপ্তচর। মিস্টার সান! সে হাঁপাতে হাঁপাতে বলল, ওরা মিস্টি ফরেস্টের ভেতরে ঢুকে গেছে। নীল রেশমি পোশাকে মোড়া, পাতলা গোফওয়ালা সেই মানুষ ঝে সান একটা ঠান্ডা হাসি হেসে তাকাল। তার সামনে বন্দি করে রাখা হয়েছে কমান্ডার পাং, দড়িতে বাঁধা, কিন্তু চোখে আগুন। ঝে, সাহস থাকলে এখনই মেরে ফেলো। পাং গর্জে উঠল, না হলে আমি ফিরে এসে আমার ভাইদের বদলা নেব।
মিস্টার সান হেসে উঠল। তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ করব, তবে আগে আমার কাজটা শেষ করি। তার চোখ ঢুকে গেল অন্ধকার বনের গভীরে। ভালো জায়গা বেছে নিয়েছে ওরা। মিস্টি ফরেস্টে আমরাও ঠিকঠাক বুঝে উঠতে পারি না। পেছন থেকে একজন সৈন্য ঠেলে উঠিয়ে বলল, লেডি লুও তোমায় ফেলে রেখে যাবে না, তুমি এখনও কাজে লাগবে কমান্ডার পাং। পাং থুথু ছুড়ে দিল মাটিতে। লেডি লুওকে ধরার জন্য আমায় ব্যবহার করতে এসো না। ঠিক তখনই রূপালী চুলওয়ালা এক দস্যুর চোখ ফাঁপে উঠল। মিস্টার সান! সে চেঁচিয়ে উঠল, ওই গাছটার নিচে কেউ বসে আছে। সব চোখ ঘুরে গেল একদিকের দিকে। একটা প্রাচীন গাছের গুড়ির নিচে হেলান দিয়ে বসে আছে এক লোক, চুপচাপ, নিস্তরঙ্গ, অথচ চোখে ঠান্ডা আগুন। ফ্যানকে যে মেরেছিল ওই লোকটাই। আর এক দস্যু চিৎকার করে উঠল। ফ্যান মাথা তুলল, শুধু এক ঝিমানো, ঠান্ডা সুরে বলল, মিস্টার সান, আমি অনেক আগে থেকেই তোমার জন্য অপেক্ষা করছি। মিস্টার সানের মুখভঙ্গি মুহূর্তে বদলে গেল। ফ্যান, তার গর্জন শ্বাসের মতো বিষাক্ত। তোকে আজ ছিঁড়ে খেয়ে ফেলব, রিপ হেম টু পিসেস। তার হুকুমে সাদা চুলওয়ালা সৈন্য বিদ্যুৎ গতিতে ছুটে উঠল। আকাশে লাফিয়ে উঠল, হাত ছুড়ল থাবার মতো, নামছে তীক্ষ্ণ শিকারীর ভঙ্গিতে। কিন্তু ফ্যান, সে এখনও বসে, চোখে এক গভীর, গা শিউরে ওঠা হাসি। সে সব জানে। সে জানত ওরা আসবে, আর তখনই ফাঁদ বন্ধ হয়ে যাবে। ব্ল্যাকউইন্ড মাউন্টেনের হাওয়া ছিল ঠান্ডা আর হাড় চিরে যাওয়া পাতলা। রূপালী চুলের এক তরবারিধারী, চোখে এক উন্মাদ উল্লাস। ছায়াঘেলা গাছের ফাঁক গলে ছুটে চলেছে। তার ব্লেড কেটে যাচ্ছে বাতাসের বুক। শুভুস! সে ঝাঁপিয়ে পড়ল বনের মাটিতে বসে থাকা এক তরুণের দিকে। তার মুখটা বিকৃত হয়ে গেছে পাগলাটে এক হাসিতে। মরার সময় হয়েছে! সে চিৎকার করে উঠল, আর তার ভয়াল কণ্ঠ ছড়িয়ে পড়ল চারপাশের নিস্তব্ধতায়। কিন্তু যে ছেলেটাকে সে মারতে এসেছে, ফান জুও, সে একটুও নড়ল না। তলোয়ারটা পড়তে যাচ্ছে যখন ফানের ঠোঁটের কোণে এক হালকা ঠান্ডা হাসি ফুটে উঠল, একটা পূর্ব পরিকল্পিত জয়ের আভাস। খাচ খাচ, একটা ধাতব আর অদৃশ্য কিছুর ঘর্ষণ, আর তারপর সেই বিশাল তরবারি আটকে গেল ফানের গলা থেকে 1 ইঞ্চি দূরে। থামো! একটা কঠিন কর্তৃত্বপূর্ণ কণ্ঠ বাতাস কেটে এলো। কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো কয়েকজন লোক। তাদের সামনে ছিলেন একজন বয়স্ক মানুষ, নীল রঙের চমৎকার পোশাক পরে, গোঁফটা পাতলা কিন্তু কঠিন এক রেখায় বাঁকানো, মিস্টার সান। কিন্তু তার চোখ গম্ভীরভাবে আটকে আছে ফানের ওপর। না, সে উন্মাদ তরবারিধারীর দিকে তাকায়নি একবারও। তার দৃষ্টিতে ফুটে উঠল প্রথমে বিস্ময়, তারপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর উপলব্ধি। লোয়া ভাই বোন! তার মন বুঝে গেল সব। ফান, সে বলল নিচু গলায়, কিন্তু প্রতীকী শব্দ যেন ছুরি। তুই এই পুরোটা সময় এত দূর ভেবেছিলিস? সে ধীরে ধীরে এগিয়ে এলো, চারপাশটা পর্যবেক্ষণ করে। তুই তোকে বছরের পর বছর ছোট করে দেখেছি। ফান উপরের দিকে তাকালো, চোখে সেই পূর্বের শান্ত স্বরূপ বদলে গেছে এক শীতল বুদ্ধিতে। মিস্টার সান, সে বলল স্থির আর মসৃণ গলায়, চলো একটা ট্রেড করি। মিস্টার সানের চোখ টানা হয়ে উঠল, সতর্কতার রেখা ফুটে উঠল মুখে। কি ধরনের ট্রেড? ফান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ধুলো ঝাড়ল নিজের সাধারণ পোশাক থেকে। তার হাতে ছোট্ট একটা ছুরি, যা শত্রুপক্ষের বিশাল তরবারির সামনে তেমন কিছুই না। সে পুরো দলটার মুখোমুখি হয়ে বলল, আমি লুয়া ভাইবোনকে তোমাদের হাতে তুলে দেব। তারপর ইচ্ছেমতো একটা বিরতি নিয়ে শেষ করল, তবে তোমরা আমাকে ব্ল্যাকউইন্ড মাউন্টেনে একটা ভবিষ্যৎ দেবে। মিস্টার সানের পাশে দাঁড়ানো এক মোটা সৈনিক হাঁ করে তাকিয়ে থাকল। কি বললে? তার মুখ বিকৃত হয়ে গেল অবিশ্বাসে। মিস্টার সানের নিজের মুখ শক্ত হয়ে গেল, চোয়াল রাগে শক্ত হয়ে উঠল। তুই এটা করছিস কেন? সে জিজ্ঞেস করল, সামনে এসে ফানের ওপর ঝুঁকে পড়ল। লোয়া পরিবার তো তোকে ভালোই রেখেছিল। ফান হেসে উঠল, একটা খাট্টা ব্যঙ্গাত্মক হাসি। হা 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 হা, এই কথায় বলতে গেলে আমিও তোকে এই প্রশ্নটাই করতে পারি। তার চোখ চকচক করছিল অন্ধকারে, ঠান্ডা এক মজা নিয়ে। তাদের ভালোবাসা তো তোকে কম দেয়নি, বরং আমার চেয়ে বেশি দিয়েছে বলেই মনে হয়। মিস্টার সান কেঁপে উঠল। এই আঘাতটা সোজা গিয়ে লাগল তার অভ্যন্তরে। সে যেন চুপ করে গেল, চোখ সরিয়ে নিয়ে বলল, একটা ধমক দিয়ে মুখ ফিরিয়ে নিল। ফান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, দেখতে লাগলো গাঢ় অন্ধকার বন, বাতাসে গাছপালা যেন কিছুর গুঞ্জন করছে। এখানে সবাই নিজের জন্য লড়ছে।
তার কণ্ঠে কোনো আবেগ নেই। লোয়া পরিবার শেষ হয়ে গেছে, আর আমার মধ্যে এত ক্ষমতা নেই যে আমি ওদের বাঁচাতে পারি। সে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। একটা ঠান্ডা শেষ হাসি। তাই বেঁচে থাকার জন্য তাদের জীবন বদলে দেওয়া ডুবে যাওয়ার চেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, তাই না? এই পুরো সময় তার আঙুলে ধরা ছিল এক সরু লাল রঙের সুতো। অন্ধকারে সেটা প্রায় অদৃশ্য। সেই সুতোটি তার আঙুল থেকে সরে গিয়ে ঘাসের ফাঁকগুলো চলে গেছে দূরে, গভীর অরণ্যের দিকে, যেখানে লুকিয়ে আছে তার বিপণনের পণ্য, লোয়া ভাইবোন। ফ্যানের আঙুলে লিপটে থাকা একগুচ্ছ উজ্জ্বল লাল সুতো। সে একটাকে টান দিল। তর করে ছুটে গেল সেই রক্তজবা দাগ অন্ধকার বনপথে আঁকা হয়ে। সেই সুতো গিয়ে মিলল গাছের ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা বিভ্রান্তিমূলক অসংখ্য পথের জালে। তবে একটা কথা, ফ্যান হঠাৎ কণ্ঠ নামিয়ে বলল, এমনভাবে যেন কেবল মিস্টার সানের কানেই তা পৌঁছায়। পথ অনেক আছে, কিন্তু কোনটা ঠিক সেটা শুধু আমি জানি। মিস্টার সান চোখে চোখ রাখল না, বরং তাকিয়ে রইল সেই টানানো সুতোর দিকে। চোখে ছিল এক ধরনের অনিচ্ছাকৃত প্রশংসা। লাল দড়ির মাধ্যমে পথ চিহ্নিত করা, চমৎকার বুদ্ধি। নিজেই ভাবল সে, আর সেই পথগুলো ভেঙে বিভ্রান্ত করার জন্য জাল বুনেছে। কিন্তু একটাই ভুল করেছ ফ্যান, বিশ্বাস করেছ ভুল মানুষকে। গণিত ছিল সোজা, কার্ড সব ফ্যানের হাতে। মিস্টার সান হাত দুটো মেলে ধরল, মেনে নেওয়ার ভান করে, যদিও চোখ দুটো ছিল কাঁটার মতো কঠিন। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমাদের পথ দেখাও। কণ্ঠে ছিল কঠিন হুঁশিয়ারি। তবে সাবধান, যদি একটু চালাকি করো। ফ্যান মুখে টেনে আনলে এক নিষ্পাপ গোল চোখের হাসি। মিস্টার সান, আমি তো একদম সৎ মানুষ। মিস্টার সানের মুখ কুঁচকে উঠল ঘৃণায়। আগে তোমাকে বিশ্বাস করতাম, সে থুথু গেলার মতো বলল, মাথা নিচু করে। তারপর আচমকা চোখ তুলে তাকালো, চোখে আগুন জ্বলছে। কিন্তু এখন তোমার ওপর এক বিন্দুও ভরসা করি না। এই দুজনের মাঝখানে এখন ঝুলছে এক ধরনের অদ্ভুত চুক্তি, বিশ্বাসঘাতকতায় গাথা একতরফা সম্পর্ক। ফ্যান হাসল, তাচ্ছিল্যের ঠান্ডা হাসি। আর আশ্চর্যজনকভাবে মিস্টার সানও হেসে উঠল। তাদের সেই জঘন্য বিষাক্ত হাসি যেন মৃত বনেও প্রতিধ্বনি তুলল। হাসি থেমে গেল হঠাৎই। মিস্টার সানের মুখ আবার আগের মতো বরফের মুখোশ। এগিয়ে চলো, সে বলল নিরুত্তাপ কণ্ঠে। ফ্যান পেছন ঘুরে হাঁটতে শুরু করল। চারপাশ ছিল নিস্তব্ধ। তারা পথ চলল সেই লাল সুতোর আঁকা পথে, বনের গভীরে, অন্ধকারে। হঠাৎ একটা চিৎকার ছিন্ন করল সেই নীরবতাকে। আত্মা কাঁপানো, হৃদয় বিদারক এক চিৎকার। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা মিশে আছে সেই কণ্ঠে। ফ্যান, তুই বিশ্বাসঘাতক! কিভাবে তুই আমাদের বিক্রি করে দিলি? আর তুই যে সান, তুই তো মানুষই না, তোকে মরতেই হবে। মিস্টার সানের চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু সে মুখে কিছু বলল না। চল, সে গর্জে উঠল। তারা আবার হাঁটতে শুরু করল। কিছুক্ষণ এক নিঃশব্দ পথচলা। বন আরও ঘন হচ্ছে, কুয়াশা মোটা হচ্ছে। তারপর হঠাৎ ফ্যান থেমে গেল। মিস্টার সান সঙ্গে সঙ্গে সজাগ, চোখে সন্দেহ। থেমে গেলে কেন? আমরা কি পৌঁছে গেছি? ফ্যান ধীরে ধীরে ঘুরল, চোখে সেই পুরনো হিংস্র হাসি। তার চোখ যেন জ্বলছিল অদ্ভুত লাল আলোয়। মিস্টার সান, এটাই আমার শেষ জায়গা। এখানেই তোমাদের রেখে যাচ্ছি। শব্দগুলো যেন বয়ে আনল মৃত্যুপুরীর হাওয়া। নরকে যাওয়ার পথ। ফ্যান কণ্ঠ আরো নিচু করল, শুধু তোমাদের জন্য। একটা নিস্তব্ধতা। তারপর মিস্টার সানের চোখে ঝলক দিল, 3টে লাল এক্সক্লেমেশন মার্ক যেন মাথায় জ্বলে উঠল। তোর গলা ছিঁড়ে ফেলব! সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল, হাত যেন নখর। উশ! এক মুহূর্তে ফ্যান উধাও।
ছায়ার ভিতরে মিলিয়ে গেল সে, আর তার পিছনে ফাঁদ চলে এসেছে সময় মতো, আর মিস্টার সানও তার দল আটকা পড়ে গেছে স্বপ্ন নয়, বরং দুঃস্বপ্নে। ফ্যান উধাও হতেই যেন জেগে উঠল বনভূমি। ক্ল্যাক ক্ল্যাক, মাটির নিচ থেকে লাফিয়ে উঠল মোটা ধারালো কাঠের গুঁড়ি, কাঁটাতারের মতো জাল গড়ে মিস্টার সানকে বন্দি করে ফেলল। তার চোখ বিস্ফারিত। এটা কি? সে চেঁচিয়ে উঠল। গর্জনের মতো গলা হারিয়ে গেল কাঠের দেওয়ালে। সে চারদিকে ঘুরে দাঁড়াল, মুখ থেকে গা ছাড়া ভয়ের ঘাম ঝরতে লাগল। ফিরে যাও, দৌড়াও, সবাই ফিরে যাও। কিন্তু মিস্টার সান! বাঁকা কুয়াশার ভেতর থেকে এলো এক আতঙ্কিত চিৎকার। লাল দড়ি কেটে গেছে। আরেকজন, যার কণ্ঠে আতঙ্কের তীব্রতা, হেঁচিয়ে উঠল। পাং, উনি উধাও হয়ে গেছেন। পিছনের পথ আর নেই, তারা ফাঁদে পড়ে গেছে। হোয়াম! মিস্টার সান ঘুষি মারল কাঠের গুঁড়িতে। রক্ত ঝরল তার হাতের গোড়ালি থেকে। শেট! সে চিৎকার করল, রাগে কাঁপতে কাঁপতে হাঁটু ভাঁজ করে হাঁপাতে লাগল। তারিত নিঃশ্বাসের মাঝে সে কথা বলল, ছোট ছোকরা, আমি আমার জীবনে হাজারটা মৃত্যু দেখে এসেছি। দাঁড়িয়ে উঠল সে, কণ্ঠে হিংস্র বিদ্রূপ। তোর এই সামান্য কুয়াশা দিয়ে আমাকে আটকে রাখবি? আমি তোকে ছিঁড়ে ফেলব, ফ্যান। ঠিক তখনই একটা ঠান্ডা, ছায়াময় হাসি গড়িয়ে এলো চারপাশ থেকে। নতুন কণ্ঠ, এমন যেন চারদিক থেকে একসাথে আসছে। তোমার সেই সুযোগ আর আসবে না। ভেসে এলো ফিসফিসে গলার প্রতিধ্বনি। কণ্ঠ হারিয়ে গেল, আর কুয়াশা ধূসর থেকে ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল। কি হচ্ছে? রূপালী তলোয়ারবাজ পেছনে সরে গেল, ভয়ে কাঁপতে কাঁপতে। কুয়াশা তো লাল হয়ে গেছে। সাবধান থাকো, সে এখানেই কোথাও আছে, মিস্টার সান বলল। চোখ ঘুরিয়ে দেখল চারদিক, কিন্তু হঠাৎ খেয়াল করল তলোয়ারবাজ নেই। সে ঘুরে তাকাল, আরেকজন সৈন্যও নেই। সবাই উধাও। তার কণ্ঠ ভেঙে গেল, যেন তারা কোনো দিন ছিল না। বনের মাঝে রক্তে রাঙানো এক নিঃসঙ্গ দুনিয়ায় মিস্টার সান এখন একা। এটা কি সিজেল ম্যাজিক? তার কণ্ঠ কাঁপুনি, ঘাম ঠোঁটের কিনারায় জমে উঠেছে। দূরে নির্জনে খোলা জায়গায় সত্য প্রকাশ পাচ্ছে। সেখানে বসে আছে এক স্বর্ণকেশী তরুণী, লেডি লো। তার চারপাশে আঁকা এক জটিল, দীপ্তি ছড়ানো গোল্ডেন চক্র। চক্রের মধ্যে কমান্ডার পাং আর তার ছোট ভাই, জ্যান্ত, নিরাপদ। তাদের পাশে দাঁড়িয়ে ফ্যান, চোখে শীতল সতর্কতা। ওরা হ্যালুসিলেশন দেখছে সিজিলের কারণে, আর আমরা কমান্ডার পাংকে বাঁচাতে পেরেছি। তার চোখ উতে তুলে ফ্যানের দিকে। সোনালি চোখে ছিল দোলাচল। এখন আমরা কি করব? ফ্যান আচমকা এগিয়ে এলো। লেডি লো। তার কণ্ঠ তীব্র, ভেতরে ছিল তাড়না। তার হালকা কাপা হাত লেডি লোর হাতে রাখা এক সেরিমোনিয়াল ড্যাগারের উপর। কি করছো তুমি? লেডি লো হতবাক। ফ্যান ধীরে ধীরে তার কাঁধে হাত রাখল, তাকে নিজের দিকে টেনে আনল। নরম গলায় ফিসফিস করল, আমার সাথে এসো, কনসেন্ট্রেট করো, আমাকে অনুসরণ করো। তার হাতের ওপর হাত রেখে সে গাইড করল। ড্যাগারের ফল ধীরে ধীরে নামতে লাগল গোল্ডেন সিজিলের দিকে।
চক্র ছুতেই বিদ্যুৎ চমকের মতো এক শক্তি লেডিলোর শরীর বেয়ে উঠল। সে হেঁচিয়ে উঠল। এটা এটা এত বিশাল শক্তি! ফ্যান দেখল তার চোখে বিস্ময়, ভয় আর সম্ভ্রম মিশে গেছে। তখন সে ঘুরে তাকাল। তার চোখে ফিরে এলো সেই বরফের মতো হাসি, আর ঠোঁট থেকে ঝরল একটি শব্দ, অবলিটারেট, একটি নির্বংশীকারী আদেশ। লেডি লুয়োর ছুরির ডগা যেইমাত্র সেই সিজিল ছুঁয়ে গেল, ঠিক তখনই ফাটল, একটা বিস্ফোরণ। গোল্ডেন আলো ছড়িয়ে পড়ল পুরো খোলা মাঠে। প্রচণ্ড এক প্রাচীন শক্তি আকাশ থেকে ঝরে পড়ল, বাতাসের ভিতর ঘূর্ণি তুলে লেডি লুয়োকে ঘিরে ধরল। তার শরীরটা যেন হঠাৎ করে অস্থির, একরঙা ছায়া পরিণত হল। জলজল করতে করতে একটা রেইত লাইক অবয়বে রূপ নিল। আর সেই ক্রিমসন ইলিউশনের মধ্যে পুরো দুনিয়া যেন ছিঁড়ে যাচ্ছিল। সুস! রক্তমাখা কুয়াশা ফুঁড়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর সব জীব। কাঁটা কাটা রূপ, কালো ছায়ায় গড়া শরীর, ফাঁকা মুখ থেকে চিৎকার ছুটে আসছে, আর তাদের চারপাশে ঘোরে এক বিষাক্ত সবুজ আভা। তারা ঝাঁপিয়ে পড়ল মিস্টার সানের সৈন্যদের উপর, ঠিক যেন ক্ষুধার্ত শকুন ঝাঁপিয়ে পড়ে মরা শিকারের ওপর। এ কি শয়তানের জিনিস! সাদা চুলওয়ালা তরবারিধারী আতমকে চেঁচিয়ে উঠল। তার সেই আগের উন্মাদ আত্মবিশ্বাস এখন গলে গেছে নিছক ভয় আর উন্মাদনায়। কিন্তু তার সাথীরার কোনো উত্তর দেওয়ার সময় ছিল না। একটা স্পেক্টার লাফ দিয়ে চেপে ধরল তাকে। তার ইথিরিয়েল নখগুলো ছিঁড়ে ফেলল মাংস। আহ! আহ! সেই লোকটা একটা সবুজ আলোয় মিশে গেল। তার চিৎকার যেন ছিঁড়ে গেল সময়ের বুক। তরবারিধারীর চোখে তখন শুধুই ভয়। তার চোখে ঝিলিক দিচ্ছে সেই বিষাক্ত আলো। মুখ ঘেমে একেবারে ভিজে গেছে। সে পেছনে পেছনে হাঁটতে লাগল, পালাতে চাইছিল, কিন্তু গুরুত্বহীন। আরেকটা স্পেক্টার ঝাঁপিয়ে পড়ল তার বুকে। থোয়াক! সে পড়ে গেল। মুক্তি উঠে এলো এক গুমগুমে কফ। সবুজ শক্তির এক বন্যা যেন বেরিয়ে এলো তার মুখ দিয়ে। থার্ড! একবারে নিঃসার, মৃত। মিস্টার সান দাঁড়িয়ে দেখছিল। একটা সময়ের পরাক্রমী মতিমন চাতুর এখন কাঁপছে। তার হৃদয় হঠাৎ করে সেই ভয় অনুভব করল যা সে দশকের পর দশক ভুলে গেছিল। একটা স্পেক্টার তখন তার দিকে উড়ে এলো। তার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু মুখে তখনও রাগ। শালা হারামজাদা! সে গর্জে উঠল। তার হাত বদলে গেল। সাদা ধারালো ক্লজ বেরিয়ে এলো। সুস! সে আঘাত করল। শ্লোক! একটা কাপড় ছেঁড়ার মতো শব্দ, কিন্তু তা ছিল তার নিজের শক্তি ছিঁড়ে যাওয়া। স্পেক্টারের শক্তি তার শরীরে ছড়িয়ে পড়ল, অ্যাসিডের মতো পোড়াতে লাগল। আ আ! অমানসিক চিৎকার বেরোল তার গলা থেকে। সে হাঁটু গেড়ে পড়ল মাটিতে। তারপর সোজা মুখ থুবড়ে পড়ল ভেজা মাটির ওপর। কফ! রক্ত ভেসে উঠল মুখ থেকে। সে কষ্ট করে উঠে বসল, শরীর ভাঙা, চোখে রক্ত আর অবিশ্বাস মাখানো। সে তাকিয়ে রইল লাল কুয়াশার দিকে। তার গলা কাঁপছে। ফান, তুই আসলে কে? রাসেল। গাছের পাতার ফাঁকে একটা ছায়া নড়ল। অন্ধকার থেকে বেরিয়ে এলো ফান। তার চোখ জ্বলছে, একই সেই রক্তিম কুয়াশার মতো রং। একদম নিঃশব্দে হেঁটে এলো সে। মিস্টার সানের সামনে এসে দাঁড়াল। একটা হালকা কিন্তু ঠান্ডা হাসি তার মুখে। ওই প্রশ্নটা তাদের জিজ্ঞেস করো। তার গলা কোমল, অথচ ভয়ঙ্কর। ইন হেল। আকাশটা তখন গাঢ় নীলচে কালো, আর গাছপালার মাথায় যেন একটা অদৃশ্য ভার জমেছিল। বাতাসে কাঁপন ধরানো এক নিঃশব্দ প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল। ফ্যান, তুই আসলে কে? গহীন জঙ্গলের ভেতর একটা ছোট খোলা জায়গায় দাঁড়িয়েছিল ফ্যান। তার চারপাশে ছিল সবুজ আর বেগুনির মিশ্র আলোয় আধার বন, আর সে একদম স্থির। তার দুই হাত নড়ছিল ধীরে ধীরে, আকাশে অদৃশ্য ছাপ রেখে দিচ্ছিল। পুরনো কোনো প্রাচীন প্রতীকের ছবি আঁকছিল সে বাতাসে। তার গলা নিচু কিন্তু স্পষ্ট। অ্যাশেস টু অ্যাশেস, ডাস্ট টু ডাস্ট, ডেমন্স অফ দ্য অ্যাবিস, রিটার্ন টু মি। তার ডান হাতের তালুতে হঠাৎ এক জ্বলন্ত কমলা আলো জ্বলে উঠল। জলজলে অঙ্গার রাশির মতো ঘূর্ণি তুলল।
তার চোখে তখন এক ভয়ঙ্কর অশুভ আগুন জ্বলছিল। তার চোখ হঠাৎ খুলে গেল। গর্জে উঠল সে, কাম! একটু দূরে এক লালচে পোশাক পরা মহিলা পিছিয়ে গেল আতঙ্কে, তার চোখ বিস্ফারিত। আহ! সে কেঁপে উঠল, দুই হাতে নিজের মাথা চেপে ধরল, আর তখনই বুম! একটা প্রবল বিস্ফোরণ বাতাস ছিনে দিল। তার সামনে যে সিজেলটা সে তৈরি করছিল তার সব লাইন যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। সিজেল ভেঙে গেল। তার চোখ বিস্ময় আর ভয় একসাথে লেখা। কিন্তু ফ্যান সে সবের কিছুতেই পাত্তা দিল না। তার চারপাশে তখন ভয়ানক অন্ধকার শক্তির ঘূর্ণি। তার শরীর ধীরে ধীরে ভেসে উঠল, আর তার নিচে গড়ে উঠল এক বিশাল নীল কালো বৃত্ত, যার ভেতর অজানা প্রতীক ঘুরছিল ধীরে ধীরে। ডেমনিক এক্সিকিউশন! তার কণ্ঠস্বর যেন গর্জে উঠল, গাছের শিকড় কেঁপে উঠল। তৎক্ষণাৎ কাঁচা শক্তির এক প্রবল স্রোত ফ্যানের শরীর ভেদ করে বয়ে গেল। তার রক্ত, হাড়, চেতনা সব কাঁপছিল। বেসিক টিয়ার লেভেল 7। তার মন হিসাব করল এই তীব্র প্রবাহ। শক্তি ঠেলছে, পিষে দিচ্ছে তার অস্তিত্ব। লেভেল 8! একটা বলা ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ থেকে। লেভেল 9! তার চোখ বন্ধ, চেহারা বিকৃত, মাংসপেশি যেন ছিঁড়ে পড়ছে চাপ সামলাতে না পেরে। আর শেষে একটা বিশাল সুশ, যেন পুরো আকাশ ছিঁড়ে গেল। পিক অফ বেসিক টিয়ার! তার কপাল দিয়ে ঘাম টপ টপ করে গড়িয়ে পড়ছিল। ধুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল তার শরীর। শ্বাস পড়ছিল থেমে থেমে। তার চোখে ঝাপসা ভাব, কিন্তু মন বলছিল, এই ডেমনিক এনার্জি হয়তো শেষের পথে। কিন্তু এখন যদি আমি ব্রেক থ্রু করতে পারি, আগামী দিনগুলো বদলে যাবে। আর তখনই বুম! তার বুকের ভিতর থেকে এক বিস্ফোরণ। আলো ছিটকে পড়ল চারদিকে, আর সে দাঁড়িয়ে রইল সেই ভাঙা মাটির মাঝখানে, অন্ধকারের পেছনে ছায়ার মতো জলজলে হয়ে। কয়েক মিনিট পর আলো মিলিয়ে গেল, শুধু পাতার মৃদু মর্মর ধ্বনি। ফ্যান দাঁড়িয়েছিল, গভীর নিঃশ্বাস নিচ্ছিল, কিন্তু তার মুখে এখন একটা শান্ত দৃঢ়তা। সে দুই হাত একসাথে আনল, বিশ্বের এসেন্স টেনে নিচ্ছিল নিজের ভিতরে। একটা PSSHH শব্দ উঠল বাতাসে। চি ফোর্স জমা হচ্ছিল তার শরীরে। তার চোখ খুলল, একটা চিন্তামগ্ন দৃষ্টি। চি ফোর্সের ঘনত্ব আগের চেয়ে অনেক বেশি, আর আমার এনার্জি ক্যাপাসিটি সাধারণ মার্শাল আর্টিস্টদের থেকে অন্তত 3 গুণ। তার ঠোঁটের কোণে এক বিজয়ী দুষ্টু হাসি। সে একটা হাত বাড়াল, একটা নীলচে আলো জ্বলে উঠল তার আঙুলের ডগায়। একটা নরম ওয়েভ করে শক্তি ছড়িয়ে গেল চারপাশে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হুহ! চি গ্যাদারিংয়ের ব্রেক থ্রু শেষ। এখন মার্শাল আর্টস ট্রেনিং শুরু করতে হবে। তার চোখে তখন একটা গভীর বেগুনি ঝিলিক। ফ্যান! একটা কণ্ঠ সেই নীরবতা ছিঁড়ে দিল। সে ঘুরে তাকাল। জঙ্গলের ভিতর থেকে সেই লাল পোশাকের মহিলা, একটা ছোট্ট মেয়ে আর এক যুবক এগিয়ে এলো। তুমি কোথায় ছিলে? মহিলার কণ্ঠে চিন্তা আর ধাঁধার মিশ্রণ সুর। সিজিলটা হঠাৎ ভেঙে গেল কেন? সে চারপাশে তাকালো, কপালে ভাঁজ। ফগটা কিভাবে এমন পরিষ্কার হয়ে গেল? ফ্যান হালকা করে কাঁধ ঝাঁকালো, মুখে নিরীহ এক হাসি। হয়তো স্পিরিট স্টোনস কম ছিল, তাই সিজিলটা ঠিকমতো কাজ করেনি। একটা অর্ধ সত্যি, কিন্তু সে জানে ওরা এটাকেই সত্যি বলে মেনে নেবে। কমান্ডার ফ্যাং একদম প্রাচীন পর্বতের মতো দাঁড়িয়ে আছে, ভরপুর শক্তি, কুঁচকে থাকা ভ্রু আর দু চোখে তীব্র সন্দেহের আগুন। তার সামনে ফ্যান, রক্তচাপহীন এক অলৌকিক প্রশান্তির মুখ, চোখে বেগুনি বিদ্যুৎ ঝলকে। দুই পুরুষের মাঝখানে এক অব্যক্ত যুদ্ধ চলতে থাকল, যেন শব্দহীন তরবারি লড়ছে। ঠিক সেই মুহূর্তেই কমান্ডার প্যাংয়ের মুখ ভেঙে পড়ল। ভয়ে নয়, চোখে অপরাধবোধ, গলায় ধস্ত গর্জন। আমি জানতাম না তুমি শত্রুদের ফাঁদে ফেলছিলে, ব্রাদার ফ্যান। তার কণ্ঠ কাঁপছে লজ্জায়। আমি ভুল বলেছি, ক্ষমা করো। অতিকায় শরীরটা ধপ করে হাঁটুতে পড়ে গেল। আমায় শাস্তি দাও, মারলেও প্রতিবাদ করব না। ফ্যান চুপচাপ তাকিয়ে রইল, চোখে এক ঝলক আবেগ, একটা স্মৃতি হঠাৎ মাথায় এলো। চেং ঝাও, যদি সে অর্ধেকও এমন বিশ্বস্ত হতো, তাহলে এই পরিণতি হতো না। কিন্তু ফ্যান মাথা ঝাঁকালো, সেই তিক্ত স্মৃতি সরিয়ে দিয়ে সামনে এগোলো। একটা হাত রাখল প্যাংয়ের কাঁধে। কমান্ডার প্যাং, গলা নরম কিন্তু দৃঢ়। তুমি হচ্ছ গার্ড কমান্ডার, আর আমি তো শুধু এক সার্ভেন্ট। তার মুখে হাসি ফুটল,
ছোট নিরস্ত্র হাসি। আর আমরা বেঁচে পেরেছি তো লেডি লোর সিজিল ম্যাজিকের কারণে। কি? প্যাং তাকাগো লেডি লোর দিকে, চোখে বিস্ময়ের বিস্ফোরণ। তুমি করেছ লেডি লো? ফ্যান পেছনে দাঁড়িয়ে এক ফালি মাথা নোয়ালো, সংকেত দিল। লেডি লো ঘাবড়ে গিয়ে জিভ কামড়ে ধরে বলল, হ্যাঁ। গলা শুকিয়ে গিয়েছিল, কপালে এক ফোঁটা ঘাম। প্যাং থেমে গেল এক মুহূর্ত। তারপর, দেবতারা আমাদের দিকেই তাকিয়ে আছেন। তার গলা ছেড়ে বেরিয়ে এলো আনন্দের ঝড়। লেডি লো জানেন সিজিল ম্যাজিক, আর আমাদের সাথে আছেন ব্রাদার ফ্যান। এখন শুধু সময়ের ব্যাপার, লো পরিবার আবার উঠে দাঁড়াবে। এই উল্লাসের মাঝেও ফ্যানের চোখ পড়ল লেডি লোর উপর। তার গলা নিচু, কিন্তু শব্দ ছিল শানিত। জেহের শুনের বিপদ আর নেই। এখন তোমার প্ল্যান কি লেডি লো? লেডি লো মুখ খুলবে ঠিক তখনই প্যাং ঝাঁপিয়ে পড়ল উত্তরে। আমরা হাউস অফ কাইয়ের আশ্রয় নিতে যাচ্ছি। লেডি লোর তো বিয়েও ঠিক হয়েছিল ইয়ং মাস্টার কাইয়ের সাথে। ফ্যান থেমে হেসে উঠল, একটা কৌতূহলী হাসি। ও, মানে টেম্পেস্ট সিটির কাই ফ্যামিলি? তার চোখ অদ্ভুত ঝলকাচ্ছে, একটা ভাবনা জন্ম নিচ্ছে মাথায়। টেম্পেস্ট সিটির সবচেয়ে ক্ষমতাশালী পরিবার। লেডি লো আর ইউনহাই ওদের হাতে থাকলে এই শরীরের আত্মিক যন্ত্রণা কমে যাবে। ধীরে ধীরে ঠোঁটে জমে উঠল শিকারীর হাসি। একটা চূড়ান্ত ভাবনা মাথায় বাজল। ওয়ান্স দ্য স্পিরিট বন্ড ইজ গন, আই অ্যাম ফ্রি। ফ্যান এবার সামনে তাকালো, তার চোখে নেতাসুলভ দৃঢ়তা। চলো তাহলে, ফ্যান ঘোষণা করল, হাউস অফ কাইয়ের দিকে যাওয়া যাক। আর সেই মুহূর্তে দূরে দিগন্ত ছুঁয়ে একটা পাহাড় উঠে দাঁড়ালো আকাশের বিপরীতে। সূর্যের আগুনে ঝলসে ওঠে এক প্রতিশ্রুতি ছড়িয়ে দিল বাতাসে। একটি নীরব অথচ দুরন্ত প্রতিজ্ঞা, আমি ফিরব। গুহার বিশাল হলঘরটা যেন আধার আর আগুনের মধ্যে দোল খাচ্ছে। পাথরের খাঁজ কাটা স্তম্ভে টিম টিম করে জ্বলছে টর্চ। লাল শিখার ছায়াগুলো যেন দেয়ালে নাচছে, আর উপরে স্টালাকটাইটগুলো এক একটা যেন দৈত্যের দাঁত। মাঝখানে এক উঁচু গোলমঞ্চ, আর সেখানে বসে আছে এক পুরুষ, সাধারণ কিন্তু ভীতিকর এক সিংহাসনে। তার পিছনে ঝুলছে একটা ধুলো ঝাওয়া পর্দা, আর সিংহাসনের ঠিক নিচে সিঁড়ির গোড়ায় একজন লোক হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে আছে। সেই নীরবতা কেটে এক ঠান্ডা করাতের মতো কণ্ঠ ছিন্ন করে বলল, মিস্টার সানের কোনো খবর নেই এখনো? সিংহাসনের লোকটা সামান্য ঝুঁকে পড়ল, গ্লাভস পরা মুষ্টিতে তার থুতনি। নিচে হাঁটু গেড়ে বসা লোকটা থরথর করে কেঁপে উঠল, ঘাড় দিয়ে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল। ইয়াং মাস্টার, আগের চিঠি অনুযায়ী মিস্টার সান বলেছে টিকনিক খুব শিগগিরই তাদের হাতে চলে আসবে। ওপরে বসা লোকটা ঠোঁটে এক বিকৃত হাসি খেলল। তারপর সে ধীরে ধীরে সাদা মুখোশটা খুলল। নিখুঁত অভিজাত মুখ, চোখে নির্মমতার ঝলক। লিভ মি। ইয়েস স্যার। লোকটা পলায়ন পর পায়ে দৌড়ে চলে গেল। তার পায়ের শব্দ মিলিয়ে গেল নিস্তব্ধতার মাঝে। ইয়াং মাস্টার উঠে দাঁড়াল, তার পায়ের নিচে নরম গুঞ্জন। সে ঘুরে দাঁড়াল, ধুলো মাখা সেই বড় পর্দাটার দিকে এগিয়ে গেল। মাস্টার। তার কণ্ঠ এক অদ্ভুত মিশ্রণ, ভক্তি আর বিষের। সে পর্দা সরাল, আর পিছনে অন্ধকার এক ছোট কুঠুরিতে একটা মাত্র আলোয় উদ্ভাসিত এক বৃদ্ধ শুয়ে আছেন পাথরের স্ল্যাবে। তার চামড়া ছায়ের মতো ধূসর, দেহ যেন কঙ্কাল, কিন্তু সে জীবিত। ইয়াং মাস্টার সামনে এগিয়ে এলো, তার ছায়া ঢেকে ফেলল বৃদ্ধকে। সে ঝুঁকে বলল, চিন্তা করো না, তোমার পুরনো বন্ধু তোমার জন্য অপেক্ষা করছে। রিভার্স ড্র্যাগন পাম যখন আমি পেয়ে যাব, আমি নিশ্চিত করব তুমি ওর মতোই মরো। বৃদ্ধের চোখটা হঠাৎ বড় হয়ে গেল, রক্ত জবার মতো চোখ, স্থির দৃষ্টিতে চেয়ে আছে। চিৎকার করতে পারছে না, কথা বলতে পারছে না, জীবিত কিন্তু বন্দী। আর তখন ইয়াং মাস্টার হঠাৎ হেসে উঠল, একটা বিকৃত পাগলাটে হাসি গুহার দেওয়াল কাঁপিয়ে উঠল। 5 দিন পরে অন্ধকার গুহার ছায়া ভেদ করে উদিত হল সূর্যরশ্মির উজ্জ্বল আলো। সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এক উপত্যকা জুড়ে গড়ে উঠেছে এক নগরী, টেম্পেস্ট সিটি। পিঠ বাঁকা ছাদের নিচে শহরটা যেন জেগে উঠেছে সকালবেলায়।
নদী বয়ে চলেছে মাছ দিয়ে, আর তার ওপরে এক দৃষ্টিনন্দন কাঠের সেতু। আর সেই সেতুর ওপর দাঁড়িয়ে একদল পথিক। এক নারী, লম্বা পিচ ব্লন্ড চুলে, মুখে উজ্জ্বল হাসি, ইশারা করে বললেন, দেখো ইউনহাই। ছোট্ট দাঁত বের করা ছেলেটির দিকে। একটা চওড়া কাঁধের পুরুষ হাসল, আর চোখ পড়ল তাদের সাথের রহস্যময়, চুপচাপ ছায়াময় যাত্রীর দিকে। ব্রাদার ফ্যান, তুমি আগে আসনি এখানে, কেমন লাগছে? লাক্সারিয়াস না? ব্রাদার ফ্যান, ক্লান্ত চোখ, এলোমেলো বেগুনি বাদামি চুল, একবার তাকালো শহরের দিকে। তার দৃষ্টিতে কোনো উৎসাহ নেই। একটা ছোট গ্রাম ছাড়া কিছু মনে হচ্ছে না। তার গলায় একঘেয়ে। কাইম্যানার এখনো অনেক দূরে? নারী ফিরে তাকালো, চোখে ধৈর্যের আলো। কাইম্যানারে হুট করে ঢোকা যায় না। আমি আর ইউনহাই আগে গিয়ে দেখা করব, তারপর তোমাদের ডাকব। বড় পুরুষটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু করার নেই, আশ্রয় তো আমরা যাইছি। ফ্যান নিচু গলায় কপাল গুঁজকে বলল, হাউ বদারসাম। প্যাং, চওড়া কাঁধে সদা হাস্যময়, বন্ধুতা ভাড়া হাতে ব্রাদার ফ্যানের কাঁধে চাপড় মেরে বলল, এভাবে হুট করে গিয়ে ঢুকে পড়া ভদ্রতার মধ্যে পড়ে না, তাই না? সে সামনের এক ছোট্ট সরাইখানার দিকে ইশারা করল। চলো, ওই ইনে গিয়ে একটু বিশ্রাম নি। ফ্যান কাঁধ ঝাঁকিয়ে এক নিঃশ্বাস ফেলল, যেন বিরক্তিরও উৎসব বয়ে গেল তার শরীরে। তবে এক মুহূর্ত থেমে, ফাইন, তোমরা আগে যাও, সে বলল নিম্ন কণ্ঠে, অল্প এক মাথা নাড়ানোয় সম্মতি। মহিলা আর ছোট্ট ইউনহাই এগিয়ে যেতেই ফ্যান ঘুরে তাকালো প্যাংয়ের দিকে। ওরা যেহেতু সময় নেবে, চলো প্যাং, এদিকে ঘুরে দেখি একটু। এই প্রস্তাব শুনেই পেছনে দাঁড়িয়ে থাকা ইউনহাই ক্ষেপে উঠল। সে ঘুরে দাঁড়িয়ে আঙুল তাক করল ফ্যানের দিকে। গাধা সার্ভেন্ট, সে বুক ফুলিয়ে গম্ভীর সুরে বলল, এই শহর আমার জামাইবাবুর এলাকা, আমি ওকে বলে তোমার শিক্ষা ঠিক করে দেব। ফ্যানের ক্লান্ত চোখের পাতা একটু কাঁপল। সে ঘাড় ঘুরিয়ে নিচু গলায় বলল, হুয়াই, ওয়েট। খুওদ। তার পা বিদ্যুতের গতিতে ছুটে গেল সরাসরি ইউনহাইয়ের পেছনে। থাঙ্ক। আহ! ইউনহাই ধপ করে পড়ে গেল ব্রিজের উপর, মুখে ধুলো আর চোখে হতবাক ভাব। এখনই শিক্ষা দিয়ে দিতে পারি, ফ্যান শান্ত ভঙ্গিতে বলল, যেন কিছুই হয়নি। মহিলা হাঁ করে তাকিয়ে গেল, তারপর ছুটে গিয়ে ইউনহাইকে তুলতে গিয়ে চিৎকার করে উঠল, তুমি এই বাচ্চাটার ওপর বারবার চড়াও হচ্ছ কেন? তার চোখে রাগ, গলায় অবিশ্বাস। প্যাং তো একেবারে মুখ খোলা, কথাই আটকে গেছে। ফ্যান নির্লিপ্তভাবে বলল, অভদ্রতা থামাতে হবে তাকে। তার চোখে চোখ রেখে বলল, চলো যাও, এখন গিয়ে সেটেল হয়ে নাও। আমাকে তাড়িয়ে দিতে চাও, দিতে পারো। মহিলার ঠোঁট কাঁপল, কিছু বলতেই পারল না, শুধু একটা অস্ফুট ফ্যান ঘুরে হাঁটতে লাগল। প্যাং জ্ঞান ফিরে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে তার বাহু ধরল। ব্রাদার ফ্যান, সে আমাদের ছোট মালিক, ইউ শুডন্ট কিক হিম লাইক দ্যাট। ফ্যান এক টুকরো ঠান্ডা হাসি দিল। তারা হাঁটতে লাগল বাজারের ভিড়ে। প্যাং তখনও শান্তভাবে উপদেশ দিতে চাইছিল, কিন্তু ফ্যানের মন অন্যদিকে। এক দোকানের সামনে দাঁড়ালো সে। সেখানে এক ব্যবসায়ী চিৎকার করে বলছে, দেখুন এই ডার্কিয়েড, শত শত বছর ধরে জন্মানো অসল খনিজ। ফ্যান তাকালো। তার চোখ স্থির হয়ে পড়ল এক ছোট্ট সবুজ পাথরের ওপর। এই ডার্কিয়েডটা নকল, সে বলল স্বচ্ছ কণ্ঠে, যেন ছুরি চালালো। ব্যবসায়ী থতমত খেল, তার ছোট গোপ কাঁপল। তুমি কি অন্ধ? এটা তো একদম আসল, অনেক কষ্টে ধরে রাখা হয়েছে এটা, আর তুমি বুঝবে মেয়ে। হঠাৎ এক নম্র অথচ দৃঢ় কণ্ঠ উঠে এলো। আমি ডার্কিয়েডের এক্সপার্ট নই, বলল এক নারী, যার পরনে ছিল সমুদ্র সবুজ সিল্ক। তার চোখে ছিল চুপচাপ আত্মবিশ্বাস। কিন্তু আমি সত্যিকারের ডার্কিয়েড দেখেছি, আর এটায় তার বিন্দুমাত্র ছায়া নেই। ব্যবসায়ী হাসতে লাগল কটাক্ষ হাসি। একবার দেখেছ আর তোমার চোখে সত্যমিথ্যা ধরা পড়ে গেল, নাচো। নারী শান্তভাবে বলল, হ্যাঁ, আমি এতটাই সক্ষম। বিজনেসে বাগড়া দিও না, ব্যবসায়ী চিৎকার করল, রাগে ফেটে পড়ল। আর তখনই ফ্যান আরেকবার বলল, তোমারই এড আসল নয়। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু চূড়ান্ত সত্য। ব্যবসায়ীর মাথা এদিক ওদিক ঘুরে গেল। হ্যাঁ। ফ্যান ধীরে ধীরে একটা খ্যাপা হাসি দিল, চোখে বিদ্ধ করা আত্মবিশ্বাস। আমি প্রমাণ করতে পারি।